ফিজিক্স সেকেন্ড পেপার, এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের তড়িতের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব অধ্যায়ের আজকে হচ্ছে আমাদের সম্ভবত তৃতীয় ক্লাস না আজকে তৃতীয় ক্লাস। তো গতকালকের ক্লাস পর্যন্ত আমরা করছিলাম হচ্ছে বায়ট-সাভার্টের সূত্রের প্রয়োগ। বায়ট-সাভার্টের সূত্রের সাহায্যে আমরা কি কি শিখছিলাম? কোনো একটা অসীম দৈর্ঘ্যের তার বা সসীম দৈর্ঘ্যের তার হতে যে কোনো দূরত্বে আমরা চৌম্বক ক্ষেত্রের মান এবং দিক নির্ণয় শিখছিলাম। চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়ের সূত্র শিখছিলাম বায়ট-সাভার্টের সূত্র থেকে, আর ফ্লেমিং এর ডানহস্ত নীতি থেকে আমরা দিক নির্ণয় শিখছিলাম। তারপরে আমরা একটা গতিশীল চৌম্বক আধানের জন্য বল নির্ণয় শিখছিলাম। তো গতিশীল চৌম্বক আধানের জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয় করা, এটা আমরা শিখছিলাম হচ্ছে বায়ট-সাভার্টের সূত্রের প্রয়োগের আরেকটা অংশ হিসেবে। তো আজকে আমরা দেখবো হচ্ছে চৌম্বক বলরেখা। তাহলে চৌম্বক বলরেখা কিরকম? অনেকটা হচ্ছে তড়িৎ বলরেখার মতো। আমরা যখন স্থির তড়িৎ অধ্যায় পড়ছিলাম তখন তড়িৎ বলরেখা পড়ছিলাম, ঠিক একই রকম আমাদের আছে হচ্ছে চৌম্বক বলরেখা। তাহলে চৌম্বক বলরেখা জিনিসটা কি? দেখো, আমাদের স্থির তড়িতে যেটা তড়িৎ বলরেখা ছিল সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে একটা মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে পথে পরিভ্রমণ করে সেটা হচ্ছে তড়িৎ বলরেখা ছিল। আর চৌম্বক ক্ষেত্রে হচ্ছে চৌম্বক ক্ষেত্রে একটি বিচ্ছিন্ন উত্তর মেরু স্থাপন করলে এটি যে পথে পরিভ্রমণ করে। তাহলে আমরা জিনিসটা একটু লিখি। চৌম্বক ক্ষেত্রে একটা বিচ্ছিন্ন উত্তর মেরু স্থাপন করলে, চৌম্বক ক্ষেত্রে একটি বিচ্ছিন্ন উত্তর মেরু স্থাপন করলে এটি যে পথে পরিভ্রমণ করে তাকে চৌম্বক বলরেখা বলে। তড়িৎ বলরেখার ডিরেকশন কোন দিকে ছিল? সবসময় পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে ছিল তড়িৎ বলরেখার ডিরেকশন। আর চৌম্বক বলরেখার ডিরেকশন কেমন? ধরো এটা হচ্ছে নর্থ পোল আর এই পাশে আছে হচ্ছে সাউথ পোল। চৌম্বক বলরেখার ডিরেকশন হচ্ছে সবসময় নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে, এইরকম নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে, এটা হচ্ছে বলরেখার ডিরেকশন। তড়িৎ বলরেখার সাথে এটার একটা পার্থক্য আছে। তড়িৎ বলরেখা ছিল হচ্ছে একটা কি বক্ররেখা বলতো? দেখো, তড়িৎ বলরেখার কথা আমরা যদি চিন্তা করি, এটা একটা প্লাস চার্জ, এখানে একটা মাইনাস চার্জ, প্লাস থাকে মাইনাসের দিকে যাচ্ছে, প্লাস থেকে মাইনাসে গিয়ে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, টার্মিনেট করে যাচ্ছে, এটা হচ্ছে শেষ। তাহলে এটা কিন্তু মুক্ত বক্ররেখা। এটা কি রেখা? মুক্ত রেখা। কিন্তু চৌম্বক বলরেখার বেলায় হয় কি, এই যে বলরেখাটা এই নর্থ থেকে সাউথের দিকে গেল, এই দিক থেকে আবার সে কি করে, সাউথ থেকে নর্থের দিকে যায়। এই চৌম্বকের ভেতরেও তার বলরেখা থাকে। চৌম্বকের ভেতরে বলরেখার ডিরেকশন হচ্ছে সাউথ থেকে নর্থের দিকে, মানে এই দিক থেকে ঘুরে পুরো একটা লুপ কমপ্লিট করে। তাই এই ধরনের বক্ররেখাকে বলা হয় বদ্ধ বক্ররেখা। তড়িৎ বলরেখাগুলো হচ্ছে মুক্ত বক্ররেখা আর চৌম্বক বলরেখা হচ্ছে বদ্ধ বক্ররেখা, কারণ এটা চৌম্বকের ভেতরেও বিরাজমান। চৌম্বকের ভেতরেও এটা বিরাজমান, এইটা হলো চৌম্বকের ভেতরেও বিরাজমান। ঠিক আছে? তাহলে চৌম্বক বলরেখা কি? চৌম্বক ক্ষেত্রে একটা বিচ্ছিন্ন উত্তর মেরু স্থাপন করলে এটি যে পথে পরিভ্রমণ করে সেটাই হচ্ছে চৌম্বক বলরেখা। চৌম্বক বলরেখার ডিরেকশন সবসময় নর্থ থেকে সাউথের দিকে। চৌম্বক বলরেখার ডিরেকশন সবসময় নর্থ থেকে সাউথের দিকে। তো চৌম্বক বলরেখা আমরা শিখলাম, আসলে চৌম্বক ফ্লাক্স শিখবো, সেই জন্য আমরা শিখবো হচ্ছে চৌম্বক ফ্লাক্স। আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে চৌম্বক ফ্লাক্স। যে কোনো ফ্লাক্সকে ফাই দ্বারা প্রকাশ করা হয়, ফাই দ্বারা প্রকাশ করা হয়। চৌম্বক ফ্লাক্স জন্য আমরা ফাই অফ বি দিলাম। চৌম্বক ফ্লাক্স জিনিসটা কি? দেখো, আমরা যদি এখানে হচ্ছে একটা চৌম্বকের নর্থ পোল কল্পনা করি, এখানে ধরো একটা চৌম্বকের আমরা নর্থ পোল কল্পনা করলাম, একটা চৌম্বকের এখানে আমরা নর্থ পোল কল্পনা করলাম, আর এখানে একটা চৌম্বকের আমরা হচ্ছে সাউথ পোল কল্পনা করলাম। এরকম করে আমরা সাউথ পোল কল্পনা করলাম, এরকম। তাহলে দেখো, এইখানে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে কিন্তু চৌম্বক বলরেখা। চৌম্বক বলরেখা সবসময় কোন দিক থেকে কোন দিকে? নর্থ থেকে সাউথের দিকে, এটা হচ্ছে চৌম্বক বলরেখা। তাহলে এই যে চৌম্বক বলরেখা যেদিকে আছে, চৌম্বক বলরেখা যেদিকে আছে তার সাথে লম্বভাবে আমি ধরো একটা তল স্থাপন করলাম, তার সাথে লম্বভাবে আমি একটা তল স্থাপন করলাম। এই তলটা স্থাপন করছি কিভাবে? চৌম্বক বলরেখার সাথে লম্বভাবে স্থাপিত একটা তল, বা এটাকে আমি বলতে পারি তার ক্ষেত্রফল। চৌম্বক বলরেখার ডিরেকশনের সাথে লম্বভাবে একটা তল স্থাপন আমি করলাম। এই তলের মধ্য দিয়ে যতগুলো বলরেখা লম্বভাবে অতিক্রম করে যাচ্ছে
যতগুলো বলরেখা লম্বভাবে অতিক্রম করে যাচ্ছে সেই বলরেখার সংখ্যাই হচ্ছে চৌম্বক ফ্লাক্স। তাহলে চৌম্বক বলরেখার ডিরেকশনের সাথে চৌম্বক বলরেখার ডিরেকশন আমি একটা তল স্থাপন করলাম, এই তলের মধ্যে চৌম্বক বলরেখা যেদিকে যাচ্ছে সেই দিকে আমি একটা তল স্থাপন করলাম, এই তলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলো বলরেখা অতিক্রম করে যায়, এই তলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলো বলরেখা অতিক্রম করে যায় সেই বলরেখার সংখ্যাই হচ্ছে চৌম্বক ফ্লাক্স, সেই বলরেখার সংখ্যা হচ্ছে চৌম্বক ফ্লাক্স। তাহলে দেখো তো এই চিত্র অনুযায়ী 1 2 3 4 5টা বলরেখা এই তলের মধ্য দিয়ে অতিক্রম করে যাচ্ছে, তাহলে এই চিত্র অনুযায়ী চৌম্বক ফ্লাক্স হচ্ছে ফাই অফ বি হচ্ছে তোমার ফাই। তাহলে চৌম্বক ফ্লাক্সটা জিনিসটা কি? চৌম্বক ক্ষেত্রের ভিতরে আমরা যদি একটা তল স্থাপন করি সেই তলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলো বলরেখা অতিক্রম করে যায় সেই বলরেখার সংখ্যাই হচ্ছে ফ্লাক্স। এখন এই ফ্লাক্সটা কিসের উপর ডিপেন্ড করে? দেখো ফ্লাক্সটা কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে। কি কি বিষয়ের উপর? ফ্লাক্সটা ডিপেন্ড করে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের তীব্রতার উপর। চৌম্বক ক্ষেত্র যত বেশি হবে বলরেখা তত বেশি হবে। দেখো স্বাভাবিকভাবে চিন্তা করো, চৌম্বক ক্ষেত্র যত বেশি হবে বলরেখা তত বেশি হবে, বলরেখা যত বেশি হবে তত বেশি পরিমাণ বলরেখা এর ভিতর দিয়ে পাস করবে না। ধরো এখন যে অবস্থায় আছে এই চৌম্বক ক্ষেত্রের তীব্রতা ধরো 10 টেসলা, এখন যে অবস্থায় আছে ধরে নিলাম এর তীব্রতা হচ্ছে 10 টেসলা, তাহলে কতগুলা বলরেখা এর মধ্যে দিয়ে পাস করছে? 5টা। তাহলে চৌম্বক বলরেখার সংখ্যা 5টা, তলের ভিতর দিয়ে অতিক্রমকারী বলরেখার সংখ্যা 5টা, ফ্লাক্সও হচ্ছে 5। এবার ধরো আমি কি করলাম, এই চৌম্বক ক্ষেত্রের তীব্রতা বাড়াইলাম বা এমন একটা চৌম্বক ক্ষেত্র নিয়ে আসলাম যার তীব্রতা হচ্ছে 20 টেসলা, 20 টেসলা, তাহলে বলরেখা আরো বাড়বে, আরো বলরেখা বাড়বে, এরকম মাঝে মাঝে আমি আরো বলরেখা দিয়ে দিলাম, আরো বলরেখা বাড়লো। তাহলে দেখো তো এই তলের মধ্য দিয়ে এখন কতগুলা বলরেখা পাস করতেছে? একটা, তার নিচে দেখো 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, কয়টা? 9টা। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই ক্ষেত্রে ফ্লাক্স কয়টা? দেখো যখন টেসলা ছিল 10 টেসলা চৌম্বক ক্ষেত্র, তখন ফাই কত ছিল ভাইয়া? ফাই ছিল 6 বা 5 ছিল। তাহলে যখন চৌম্বক ক্ষেত্রের তীব্রতা 20 টেসলা হয়ে গেছে তখন বলরেখার সংখ্যা কয়টা হয়েছে? বলরেখা হয়েছে 9টা। তাহলে চৌম্বক ফ্লাক্স কত এবার? 9। তাহলে দেখো তো চৌম্বক ক্ষেত্রের তীব্রতা যত বাড়াচ্ছি বলরেখার সংখ্যা তত বাড়তেছে এবং ফ্লাক্সের সংখ্যাও তত বাড়তেছে। তাহলে সেই হিসেবে আমি বলতে পারি না যে এই ফ্লাক্সের সাথে ফ্লাই অফ বি এর সাথে আমার চৌম্বক ক্ষেত্রের তীব্রতার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ তীব্রতা যত বেশি হবে ফ্লাক্সের পরিমাণ তত বেশি হবে। এবার একটু খেয়াল করে দেখো আর কিসের উপর ডিপেন্ড করে? আর ডিপেন্ড করে যে তলটাকে তুমি রাখছো সেই তলের ক্ষেত্রফলের উপর, যে তল তুমি রাখছো সেই তলের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে। কিভাবে ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে একটু চিন্তা করো তো। এই যে এখানে যে পরিমাণ ক্ষেত্রফল ছিল তার মধ্যে দিয়ে বলরেখা যাচ্ছে কয়টা? এখন বলরেখা যাচ্ছে হলো 9টা। এখন আমি কি করলাম, এত বড় আমি রাখলাম না, ক্ষেত্রটা আমি একটু ছোট বানায় ফেললাম। ক্ষেত্রটা ছোট বানানো যাবে না, আমি ছোট একটা ক্ষেত্রফলের কোনো একটা তল এর ভিতরে রাখলাম, তুলনামূলক ছোট আমি একটা রাখলাম, ধরো এই যে এতটুকু, এতটুকু রাখলাম। তাহলে দেখো তো এখন এই যে তলের ক্ষেত্রফল কি বড় হয়ে গেল না ছোট হয়ে গেল? ক্ষেত্রফল কমে গেছে। ক্ষেত্রফল যখন কমে গেছে দেখো তো এই তলের ভেতর দিয়ে এখন কয়টা বলরেখা পাস করতেছে? 1টা, 2টা, 3টা, 4টা, তুমি সর্বোচ্চ 5টা ধরতে পারো, যেটাকে যদি ধরো। তাহলে 1 2 3 4টা আমি ধরলাম। তাহলে এখন ফ্লাক্সের পরিমাণ কত? এখন কতগুলা বলরেখা লম্বভাবে পাস করতেছে? 5টা। তাহলে ফ্লাক্সের পরিমাণ কত? 5। তাহলে ক্ষেত্রফল যখন বেশি ছিল তখন বেশি পরিমাণ বলরেখা পাস করছে, যখন ক্ষেত্রফল বেশি ছিল বেশি পরিমাণ বলরেখা পাস করছে, যখন ক্ষেত্রফল কম হয়েছে তখন কম পরিমাণ বলরেখা এর ভিতরে পাস করছে। তাহলে দেখো তো ক্ষেত্রফলের সাথে এই ফ্লাক্সের সম্পর্ক কেমন ভাইয়া? ক্ষেত্রফলের সাথেও ফ্লাক্সের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। যখন আমরা তীব্রতা বাড়াইছিলাম তখন বলরেখা বেশি পাস করছিল, যখন ক্ষেত্রফল বাড়াইছি তখনই কিন্তু বেশি পরিমাণ বলরেখা এর ভিতরে পাস করছিল। তাহলে এই ক্ষেত্রফলের সাথে এবং এই তীব্রতার সাথে দুইটার সাথে সম্পর্ক কিন্তু সমানুপাতিক।
এবার আর একটা বিষয়ের সাথে সম্পর্ক আছে, সেটা একটু দেখি আমরা। সেটা হচ্ছে ফাই ইজ সমানুপাতিক ফাই বি সমানুপাতিক কস থিটা। এই জিনিসটা কিরকম একটু তাকাও। এখানে ধরো একটা নর্থ পোল আছে, এখানে একটা নর্থ পোল আছে, এর পাশে এখানে একটা সাউথ পোল আছে, এরকম করে বলরেখা যাচ্ছে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে এভাবে বলরেখা যাচ্ছে। তাহলে এইখানে আমি একটা কি রাখলাম, এখানে একটা ধরো আমি ক্ষেত্রফল রাখছি, এইভাবে ধরো ক্ষেত্রফল রাখলাম, একটা তল রাখলাম। দেখো তো এই তলের ভিতর দিয়ে বলরেখা কয়টা পাস করছে লম্বভাবে? 4টা। তাহলে এখানে ফ্লাক্স কত? ফ্লাক্স হচ্ছে 4। এবার আবার একটা নর্থ পোল নিয়ে আসলাম, এখানে আর একটা সাউথ পোল নিয়ে আসলাম, একই তীব্রতার, ধরো একই তীব্রতার, মানে 4টা বলরেখার মধ্যে আছে। এবার এই তলটাকে একটু বাঁকায় রাখছি, এই তলটাকে, ওই তলটাকে আকৃতি সমান, আকৃতি সমানের এই তলটাকে কি করলাম, একটু বাঁকায় রাখলাম, একটু বাঁকায় রাখছি। বাঁকায় রাখলে দেখো তো কয়টা বলরেখা এবার লম্বভাবে পাস করছে? 2টা, এইটা এইটা। তাহলে এবার ফ্লাক্সটা কত? এবার ধরো বাঁকাইতে বাঁকাইতে আমি এমন একটা পজিশনে নিয়ে আসলাম, এটা হচ্ছে আমাদের নর্থ পোল, এখানে ধরো আমাদের সাউথ পোল আছে। এবার ধরো আমার এই তলটাকে বাঁকাইতে বাঁকাইতে আমি একবার এরকম শোয়াই ফেলছি। বলতো এখন এই তলের মধ্যে দিয়ে কতগুলা বলরেখা পাস করে গেছে? একটাও যায়নি। তাহলে ফ্লাক্স কত? এবার ফ্লাক্স হচ্ছে 0। তাহলে একটা জিনিস খেয়াল করছো, এই তলটাকে কত অ্যাঙ্গেলে রাখতেছি তার উপরে ডিপেন্ড করতেছে। তল যখন আমি সোজা করে রাখছি তখন সব থেকে বেশি ছিল, আর যখন তলটাকে বাঁকাচ্ছি, যত বাঁকাচ্ছি তত মানটা কি হতে থাকতেছে? কমতেছে। তাহলে দেখো এই যে অ্যাঙ্গেলের মান যখন আমি প্রথমে এইভাবে রাখছি তখন এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? সরি, এটা তো আসলে এইভাবে না, আমি তোমাকে একটু বোঝাই কিভাবে। ধরো আমরা 2টা বই রাখলাম, এভাবে 2টা বই রাখছি, একজন একটু এই বইটা ধরো তো, এই বইটা ধরো, এই পাশে ধরো। আচ্ছা দেখো দেখা যাচ্ছে কিনা, ওখানে দেখা যাচ্ছে? আচ্ছা এই বইটা দেখো, এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। প্রথমে আমি এই তলটাকে রাখছিলাম ঠিক এইভাবে, ঠিক এইভাবে, এইভাবে রাখছিলাম। তাহলে আর তারপরে আস্তে আস্তে এরকম করে বাঁকাইছি, এরকম করে বাঁকাইছি, ঠিক আছে, এরকম ছিল। তাহলে এখন দেখো তো এই বলরেখার ডিরেকশন, আর এই সরি এই যে এই নর্থ পোল সাউথ পোলের সাথে এটা কত ডিগ্রি কোণে আছে? একদম প্যারালালই আছে না, এটার সাথে একদম প্যারালাল। প্যারালাল মানে কত ডিগ্রি বলো তো? 0 ডিগ্রি। প্যারালাল মানে 0 ডিগ্রি, সমান্তরাল 0 ডিগ্রি। তাহলে প্রথমে এখানে থিটা কত ডিগ্রি ছিল? 0 ডিগ্রি। তারপরে থিটার মান একটু বাড়ছে, আর এখানে থিটার ভ্যালু একবারে কত ডিগ্রি হয়ে গেছে? 90 ডিগ্রি। তাহলে দেখো অ্যাঙ্গেলের মান যত বাড়তেছে, অ্যাঙ্গেলের মান যত বাড়তেছে, এখানে অ্যাঙ্গেল হচ্ছে যে এতটুকু, এখানে অ্যাঙ্গেল হচ্ছে এতটুকু। আচ্ছা অ্যাঙ্গেলের মান যত বাড়তেছে তত এর মানটা ধীরে ধীরে কি হচ্ছে বলতো? ফ্লাক্সের মান ধীরে ধীরে কমতেছে, ফ্লাক্সের মান কমতেছে। অ্যাঙ্গেল 0, ফ্লাক্স সব থেকে বেশি। অ্যাঙ্গেল আর একটু বাড়ছে, ফ্লাক্স আর একটু কমছে। অ্যাঙ্গেল হয়েছে 90 ম্যাক্সিমাম, তখন যে ফ্লাক্সের মান সর্বনিম্ন। তাহলে বলো তো কোন ত্রিকোণমিতিক অনুপাতের মানটা অ্যাঙ্গেলের সাথে সাথে কমে? অ্যাঙ্গেল বাড়ে কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতের মান কমে। অ্যাঙ্গেল বাড়তেছে মানে কোণের মান বাড়তেছে কিন্তু ওই অনুপাতের মান কমতেছে। কোনটা বলতো? কজ। কজ 0 ডিগ্রির মান কত বলতো? 1। আর কজ 90 ডিগ্রির ভ্যালু কত? 0। তাহলে এই জন্য আমরা বলছি কিসের সমানুপাতিক? কজ থিটা এর সমানুপাতিক। তাহলে এখানে থিটাটা কি? থিটা হচ্ছে তল ভেক্টর ও চৌম্বক ক্ষেত্র এর মধ্যবর্তী কোণ। আচ্ছা আমরা যখন স্থির তড়িৎ পড়ছিলাম তখন মনে হয় বলছিলাম যে ক্ষেত্রফল কিন্তু একটা ভেক্টর রাশি, ক্ষেত্রফলের ডিরেকশন হচ্ছে তলের সাথে লম্ব বরাবর। আমরা যদি আরেকবার একটু জিনিসটাকে দেখাই, একটু আরেকবার একজন বইটা ধরো তো, এরকম করে একটু বইটা ধরো। আচ্ছা তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে এটা হলো আমাদের নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এখান থেকে এইদিকে বলরেখা যাচ্ছে, আর এই যে আমি একটা তল রাখছি। তাহলে দেখো তো এই তলের ডিরেকশন কোন দিকে? এই তল নর্থ পোল থেকে সাউথ পোল, এটা মনে রাখো, এটা এখান থেকে এইদিকে, বই নামায় ফেলো। আচ্ছা তাহলে দেখো নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে, এদিকে চৌম্বক বলরেখা যাচ্ছে, আর এটা হচ্ছে তল। এই তলের ক্ষেত্রফলের ডিরেকশন কোন দিকে? তল বরাবর বাইরের দিকে, তল বরাবর বাইরের দিকে। তাহলে দেখো এই যে এই তলের তল বরাবর বাইরের দিকে, এই দিকে আমাদের কিসের ডিরেকশন? তল ভেক্টরের ডিরেকশন। আর চৌম্বক বলরেখার ডিরেকশন কি এই দিকেই ছিল না? তাহলে দুটো একই দিকে হয়ে গেল। একই দিকে হওয়ার কারণে এখানে আমরা কত ডিগ্রি রাখছি? 0 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা আসলে কার সাথে? তল ভেক্টরের সাথে। তল ভেক্টর কোন দিকে? তলের সাথে লম্ব বরাবর, তলের সাথে লম্ব বরাবর। তলের সাথে লম্ব বরাবর বাইরের দিকে হইতে পারে, ভেতরের দিকেও হইতে পারে। তাহলে এটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ।
এখন এই তিনটা জিনিসকে যদি একসাথে লিখি তাহলে কেমন দেখা যাবে দেখো তো, ফাই অফ বি ইকুয়ালস টু, আচ্ছা, সমানুপাতিক এ বি কজ থিটা লেখা যাবে, এ বি কজ থিটা। এখন এই সমানুপাতিক চিহ্ন যদি তুলে দেই, এই তিনটাকে একত্রে লিখছি, সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে যে সমানুপাতিক ধ্রুবক আসবে কে, তার মান হবে 1, কে এর মান হবে 1, তাহলে সেটা কি থাকবে, এ বি কজ থিটা। এটা হচ্ছে চৌম্বক ফ্লাক্সের একটা সূত্র। এখন দেখো তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া সমানুপাতিক ধ্রুবক কে এর মান কি 1ই হবে? আসলে এই ধ্রুবকটা নির্ভর করে মাধ্যমের উপর। ধ্রুবকটা নির্ভর করে কিসের উপর? মাধ্যমের উপর। দেখো মাধ্যমের নির্ভরশীলতা আমরা এই চৌম্বক ক্ষেত্রের ভেতরেই পাবো। বি এর সূত্র কি ছিল মনে আছে? মিউ নট, আমি যদি অসীম পরিবাহীর কথা বলি, মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। তাহলে দেখো এই যে মিউ নট, এটাই তো মাধ্যমের রিপ্রেজেন্টেটিভ, মাধ্যমের আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা শূন্য মাধ্যমের জন্য। তাহলে যদি মাধ্যম চেঞ্জ হয় তাহলে অটোমেটিক বি এর মান চেঞ্জ হয়ে যাবে, বি এর মান চেঞ্জ হলে তখন যা ফ্লাক্সের মান চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমরা এখানে ধ্রুবকের মানটা ধরতেছি হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে বি এর মানটা কিন্তু বসাইলেই চৌম্বক ফ্লাক্সের মানটা বের করতে পারবো। এখন দেখো এই যে এ বি কস থিটা, এটা কি এ ডট বি এর মতো বলা যায় না ভেক্টর ফরম্যাটে? এ ডট বি এর মতো বলা যায়। তাহলে এখান থেকে আমরা ভেক্টর ফরম্যাটে যদি লিখি এটা হবে হচ্ছে এ ডট, বলতো তাহলে ফ্লাক্স কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? ফ্লাক্স কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? অবশ্যই স্কেলার। দুইটা ভেক্টরের ডট গুণ করলে অ্যান্সার কি কখনো ভেক্টর হবে? না, অ্যান্সার সবসময় কি হবে? একটা স্কেলার রাশি। তাহলে দেখো ফ্লাক্স জিনিসটা বুঝতে পারছো, ফ্লাক্স আমরা আশা করি বুঝতে পারছি। এবার ফ্লাক্স বোঝা হয়ে গেলে এখান থেকে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে ফ্লাক্স ঘনত্ব, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, এটা জিনিসটা কি? দেখো এই যে ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলা বলরেখা পাস করতেছে সেটাই হচ্ছে ফ্লাক্স। আমি ধরলাম এই তলের ক্ষেত্রফল হচ্ছে এ, তাহলে এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কতগুলা? ফাই। এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে, এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা হচ্ছে ফাই, এটাই হচ্ছে তার ফ্লাক্স। যদি একক ক্ষেত্রফল হইতো তাহলে কত হইতো বলতো? একক ক্ষেত্রফল হইতো ফাই বি ডিভাইডেড বাই এ। এই ফাই বি ডিভাইডেড বাই এ এটাই হচ্ছে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। সেটা কি? তল ভেক্টরই তো এ। তল কি? তল হচ্ছে ক্ষেত্রফল, তল হলো ক্ষেত্রফল, ওই তলের ক্ষেত্রফলকে আমরা ধরছি। তাহলে দেখো চৌম্বক ফ্লাক্স হচ্ছে ফাই বি ডিভাইডেড বাই এ। এখন এটাকে আসলে বি দ্বারাও প্রকাশ করা যাইতে পারে, এটাকে বি দ্বারাও প্রকাশ করা যাইতে পারে। এখন তুমি বলতে পারো ভাইয়া বি তো কিসের সূত্র ছিল? বি ছিল হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়ের সূত্র। তাহলে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়ের সূত্র কিভাবে এখানে চৌম্বক ফ্লাক্স ঘনত্বের সূত্র হয়ে গেল? কিভাবে চৌম্বক ফ্লাক্স ঘনত্বের সূত্র হয়ে গেল সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। একটু দেখাও, আমরা একটু আগে দেখলাম চৌম্বক ফ্লাক্স ফাই অফ বি সমান সমান কি লেখা যায়? এ বি কস থিটা। এবার যদি আমি এই তলটাকে চৌম্বক বলরেখার প্যারালালে রাখি, মানে সরি, চৌম্বকের দুইটা পোলের প্যারালালে রাখি, অর্থাৎ তল ভেক্টরের সাথে চৌম্বক বলরেখার ডিরেকশন যদি একই দিকে হয়, অর্থাৎ থিটার মান যদি 0 ডিগ্রি হয়, বলতো cos 0 ডিগ্রির ভ্যালু কত? 1। তাহলে থিটা যদি 0 ডিগ্রি হয়, থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে এই ভ্যালুটুকু কত হয়ে যাবে? 1। তাহলে দেখো তো কি দাঁড়াবে? ফাই অফ বি ইকুয়ালস টু এ বি। তাহলে এখান থেকে বি সমান সমান কি আসে? ফাই অফ বি ডিভাইডেড বাই এ। তাহলে এই বিটা কি ছিল? চৌম্বক ক্ষেত্রের তীব্রতা বা চৌম্বক ক্ষেত্রের মান। তাহলে চৌম্বক ক্ষেত্রের তীব্রতা বা প্রাবল্য মানের যে সূত্র, চৌম্বক ফ্লাক্স ঘনত্বের সূত্র একই হয়ে গেল। এই জন্য আমরা চৌম্বক ফ্লাক্স ঘনত্বকেও বি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব কাকে বলে? একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ চৌম্বক বলরেখা অতিক্রম করে সেটাই হচ্ছে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, একক ক্ষেত্রফলে চৌম্বক ফ্লাক্স। দেখো আশা করি এইটুকু বুঝতে পারছো, বুঝতে পারলে আমরা একটু তুলে নিই। এখানে যেটা ভুল হয় সেটা বলে রাখি, এটা কিন্তু এই থিটা ধরতে ভুল করে। থিটা হচ্ছে তল ভেক্টরের সাথে, তল ভেক্টরের সাথে মানে এ ভেক্টরের সাথে বি এর মধ্যবর্তী কোণ। তল ভেক্টর কোন দিকে? তলের সাথে লম্ব বরাবর। মাঝে মাঝে ম্যাথের ভিতরে দেখবা তল ভেক্টরের সাথে অ্যাঙ্গেল না দিয়ে তলের সাথে অ্যাঙ্গেল দিয়ে, তলের সাথে অ্যাঙ্গেল দিয়ে দিলে তল ভেক্টরের সাথে অ্যাঙ্গেল কেমনে বের করবা? 90 থেকে বাদ দেওয়া লাগবে। বিষয়টা হচ্ছে এরকম, আমি একটু বুঝাই। ধরো এটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ডিরেকশন কোন দিকে? এই যে এই বরাবর, লম্ব বরাবর বাইরের দিকে, এইদিকে একদম মনে মনে কল্পনা করো এই দিকে আছে। আর ধরো একটা চৌম্বক বলরেখা, চৌম্বক বলরেখা এইদিকে, তল ভেক্টরের দিকে ডিরেকশনের সাথেই না, একদম প্যারালালে।
তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0। এখন ধরো আমার এই চৌম্বক বলরেখা এইভাবে রাখা আছে, চৌম্বক বলরেখা এইদিকে যাচ্ছে, চৌম্বক বলরেখা এইদিকে। তাহলে দেখো তো এই যে চৌম্বক বলরেখা তলের সাথে একটা কোণ উৎপন্ন করছে, আর তল ভেক্টর তো আছে এইদিকে, তার সাথে একটা কোণ উৎপন্ন করে আছে না? তাহলে তল এবং তল ভেক্টর এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? তল এবং তল ভেক্টর এদের মধ্যবর্তী কোণ 90। তাহলে এই বলরেখা যদি তলের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, বলো তো তল ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে? 60। এই জন্য বললাম তলের সাথে অ্যাঙ্গেল যদি দেয়া থাকে তাহলে তল ভেক্টরের সাথে অ্যাঙ্গেল বের করবা কিভাবে? 90 থেকে বিয়োগ করতে হবে। এই জায়গায় থিটা ধরতেই ভুল হয়। একটি গতিশীল আধানের ওপর চৌম্বক বল, চৌম্বক ক্ষেত্রে একটি গতিশীল আধানের ওপর চৌম্বক বল। দেখো এর আগে আমরা চৌম্বক ক্ষেত্রের ভিতরে কিন্তু কিছু নিয়ে আসি না। এবার একটা চৌম্বক ক্ষেত্রের ভিতরে সুষম চৌম্বক ক্ষেত্র, অবশ্যই একটা সুষম চৌম্বক ক্ষেত্রের ভিতরে একটা আধান নিয়ে আসবো, মানে একটা চার্জিত পার্টিকেল নিয়ে আসবো, চার্জিত কণা নিয়ে আসবো। তারপরে দেখবো সে কোনো বল অনুভব করে কিনা। খুবই স্বাভাবিকভাবে সে একটা বল অনুভব করবে। তা আমরা একটা চৌম্বক ক্ষেত্র কল্পনা করি। ধরো এটা একটা চৌম্বকের নর্থ পোল, এটা একটা চৌম্বকের নর্থ পোল, আর এখানে ধরো একটা সাউথ পোল আছে। তাহলে চৌম্বক বলরেখার ডিরেকশন সবসময় কোন দিক থেকে কোন দিকে? নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে। চৌম্বকের বাইরে কিন্তু এগুলা, চৌম্বকের বাইরে সবসময় নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে। এবার তুমি কি করলা? একটা আধান নিয়ে আসলা, কিউ মানের একটা আধান, কিউ মানের একটা আধান এখানে নিয়ে আসলা। এই আধানকে নিয়ে এসে এই চৌম্বক ক্ষেত্রের ভেতরে এরকম ছুড়ে দিলা, এই চৌম্বক ক্ষেত্রের ভিতরে ছুড়ে দিলা, ভি বেগে ছুড়ে দিলা। চৌম্বক ক্ষেত্রের ভিতরে তুমি এটার বেগ বানাই দিলা হচ্ছে ভি, ভি একটা বেগে তুমি এটাকে নিক্ষেপ করো। দেখো যখন এই আধানটাকে আমরা এই চৌম্বক ক্ষেত্রের ভেতরে আমরা প্রবেশ করাচ্ছি, তাহলে চৌম্বক ক্ষেত্র এর উপর একটা প্রভাব সৃষ্টি করবে না? দেখো এই দিক থেকে এই দিকে যাচ্ছে বলরেখা দিকে যাচ্ছে, তুমি একটা চার্জকে এখানে নিয়ে আসলা, এ যাইতে চাচ্ছিল এই দিকে, এ একটা ধাক্কা মারবে না? এ সোজা যাইতে চাচ্ছিল এই দিক থেকে বলরেখা এসে তাকে একটা ধাক্কা মারবে, সে কি আর ওই পথে যাইতে পারবে? তাহলে অবশ্যই একটা কি অনুভব করবে? বল অনুভব করবে। সেই বলের মানটা আমরা নির্ণয় করার চেষ্টা করতেছি। এই বল কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে, আমি একটু একবারে লিখে দিই। এই বলটা নির্ভর করে হচ্ছে এই আধানের পরিমাণের উপর। আধানের পরিমাণ যত বেশি হবে বলের পরিমাণটাও তত বেশি হবে। এটা হচ্ছে চৌম্বক বল, ম্যাগনেটিক ফোর্স। এটা আধানের পরিমাণের উপর ডিপেন্ড করে, এটা পরীক্ষিত মান। আর তারপর নির্ভর করে হচ্ছে এই বস্তুর বেগের উপর, মানে এই চার্জিত বস্তুর বেগের উপর। বেগ যত বেশি হবে বল তত বেশি হবে। আরো কিসের উপর ডিপেন্ড করে? আরো এই বলটা ডিপেন্ড করে যে চৌম্বক ক্ষেত্রে তুমি এটাকে ধাক্কা দিচ্ছ সেই চৌম্বক ক্ষেত্রের মানের সাথে। চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের তীব্রতা যত বেশি হবে, চৌম্বক ক্ষেত্রের তীব্রতা যত বেশি হবে এই বলের পরিমাণটাও তত বেশি হবে। আর একটা বিষয়ের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে সাইন থিটা। এখন এই থিটার পরিচয়টা কি? থিটা হচ্ছে এই যে চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে তুমি কত ডিগ্রি কোণে এটাকে নিক্ষেপ করতেছো, চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে কত ডিগ্রি কোণে নিক্ষেপ করতেছো সেই কোণের সাইনের অনুপাতের সাথে। কোণের পরিমাণ তাহলে যত বেশি হবে বলতো এই বলের পরিমাণ তত বেশি হবে না কম হবে? দেখো সাইন থিটা, সাইনের অনুপাতের একটা সম্পর্ক আছে। সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, 90 ডিগ্রির মান কত? 1। তাহলে সাইনের বেলায় কোণের মান যত বাড়ে তত কিন্তু কিসের মান বাড়ে? অনুপাতের মানটাও বাড়তে থাকে। তাহলে সাইন থিটার সাথে সম্পর্ক সমানুপাতিক। তাহলে অ্যাঙ্গেল যত বেশি হবে সাইনের মান তত বেশি হবে, সাইনের মান যত বেশি হবে তত কিন্তু বলতো বলের মানটা কি হবে? বেশি হবে। তাহলে দেখো এই সবগুলাকে আমরা একটু একত্রে লেখার চেষ্টা করি। সবগুলাকে একত্রে যদি লিখি তাহলে এফ এম সমানুপাতিক কিউ ভি বি সাইন থিটা। এখন এই সমানুপাতিক চিহ্নটা তুলে দিব। এই সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে যে ধ্রুবকটা আসবে সেই ধ্রুবকের মান হবে 1, সেই ধ্রুবকের মানটা হবে 1, কিউ ভি বি সাইন থিটা, কিউ ভি বি সাইন থিটা। এখানে যে ধ্রুবকটা আসতেছে সেই ধ্রুবকের মান 1। এখন আবারও তুমি বলতে পারো ভাই কনস্ট্যান্টের মান 1 কেন? দেখো কনস্ট্যান্টের মানটা ডিপেন্ড করে মাধ্যমের উপর। এখন মাধ্যম পরিবর্তন হলে কনস্ট্যান্ট চেঞ্জ হবে। মাধ্যম পরিবর্তন হলে যদি পরিবর্তন হয় সেটা তো আমরা এই চৌম্বক ক্ষেত্রের মধ্যেই দেখতে পাবো। চৌম্বক ক্ষেত্রের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাবো যে মাধ্যমের পরিবর্তনে কিভাবে আসলে এই মানটা পরিবর্তন হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের চৌম্বক বলের মান। এখন দেখো এখান থেকে আমরা চৌম্বক ক্ষেত্রের আরেকটা সংজ্ঞা বার করতে পারি, চৌম্বক ক্ষেত্রের সংজ্ঞা আরেকটা বের করতে পারি। দেখো বি সমান সমান কি লেখা যাচ্ছে?
FM ডিভাইডেড বাই কিউভি সাইন থিটা। এখন দেখো সূত্র থেকে সংজ্ঞা কিন্তু আমরা অনেকেই বের করা শিখছি, সেই ছোটবেলায় আমি নিজেও অনেকবার সূত্র থেকে সংজ্ঞা বের করা শিখাইছি। এবার একটু চিন্তা করো, আমরা বলছিলাম যে সূত্রে যে রাশিগুলো থাকে নিচের মানগুলো এক একক বানাইতে হয়। দেখো থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, তাহলে বলো তো সাইন 90 ডিগ্রির ভ্যালু কত? 1। বেগের মান ধরো 1 ধরলাম, 1 একক, এবং চার্জের মানও ধরলাম 1 একক, 1 একক আমি ধরলাম। তাহলে বলতো এই যে এখানে আমাদের বি সমান সমান কি হয়ে যাবে? FM। তাহলে চৌম্বক ক্ষেত্র কাকে বলে? যতটুকু চৌম্বক বল অনুভব করবে তাকেই চৌম্বক ক্ষেত্র বলে। কখন? যখন কোনো একটা একক মানের আধানকে, দেখো এখান থেকে সংজ্ঞা বানাই, একক মানের একটি আধানকে একক বেগে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে যদি নিক্ষেপ করা হয়। 90 ডিগ্রি মানে কি? চৌম্বক ক্ষেত্রের সাথে কিভাবে নিক্ষেপ করা হচ্ছে? লম্বভাবে। একক মানের একটি আধানকে একক বেগে চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে নিক্ষেপ করা হলে বা লম্বভাবে নিক্ষেপ করা হলে ওই আধানটি যে পরিমাণ বল অনুভব করবে তার নামই হচ্ছে চৌম্বক ক্ষেত্র। বুঝতে পারছি বিষয়টা? আরো একবার একটু দেখি। একক মানের একটি আধানকে একক বেগে চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে বা লম্বভাবে নিক্ষেপ করলে এটি যে পরিমাণ বল অনুভব করবে তাকেই আমরা বলি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের তীব্রতা বা চৌম্বক ক্ষেত্র। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, চাইলে এখান থেকেও তুমি সংখ্যাটা দিতে পারো। ওকে, ও ভালো কথা, তোমাদেরকে চৌম্বক ফ্লাক্সের একক বলা হয়নি। চৌম্বক ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার। চৌম্বক ফ্লাক্সের একক, ওটা একটু লিখে রাখো, ফাই অফ বি। এটার একক হচ্ছে ওয়েবার, WB দিয়ে লেখা হয়। আর আমরা এর আগে একটা দিন বলছিলাম না যে চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার। কিভাবে? একটু আগে আমরা দেখলাম না, ফাই অফ বি ডিভাইডেড বাই এ চৌম্বক ক্ষেত্র। তাহলে এইটার একক হচ্ছে ওয়েবার, ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার, তাই এটার একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার, বা এটাকে আমরা টেসলা বলতাম, এটাকে আমরা বলতাম হচ্ছে টেসলা। ঠিক আছে, এটা একটু আমরা মনে রাখবো, চৌম্বক ফ্লাক্সের মধ্যে আমরা একটু লিখে রাখবো। এবার এই যে চৌম্বক বলটা অনুভব করলো, এই বলের ডিরেকশন কোন দিকে? বলের ডিরেকশন মান তো আমি এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারবো, বলের ডিরেকশন। তা বলের দিক নির্ণয়ের জন্য আমরা এই সূত্রের ভেক্টর ফরম্যাটে একটু সাজাই দিব। সূত্রের ভেক্টর রূপ, সূত্রের ভেক্টর রূপ। দেখো সূত্রটা কি? FM ইকুয়ালস টু কি লেখা যাচ্ছে? QVB সাইন, QVB সাইন থিটা। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি? এই কিউ, এটা কি কোনো ভেক্টর রাশি? চার্জ কি কোনো ভেক্টর রাশি? দেখো তো, চার্জ কি কোনো ভেক্টর রাশি? না। তাহলে ভেক্টর রাশিকে এই বেগ, ভেক্টর রাশিকে এই বি চৌম্বক ক্ষেত্র। আর থিটাটা কি? দেখো তো, থিটার পরিচয় কি ছিল? থিটাটা ভি এবং বি এর মধ্যবর্তী কোণ না? থিটার পরিচয়টা কি ভাইয়া? থিটার পরিচয় আমি এখানে লিখে রাখি। এই থিটাটার পরিচয় হচ্ছে, থিটা হলো ভি ও বি এর মধ্যবর্তী কোণ। ভি এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এবার একটু খেয়াল করো, দুইটা ভেক্টর রাশি এবং তাদের অন্তর্ভুক্ত কোণের সাইনের গুণফলের সমান। তাহলে দেখো যদি এ ক্রস বি হতো, এ বি সাইন থিটা, যদি এ ক্রস বি হয় তাহলে ভি বি সাইন থিটা সমান সমান কি লেখা যাবে? ভি ক্রস। তাহলে এটাই হচ্ছে আমাদের এই সূত্রের ভেক্টর রূপ, কিউ ইন্টু ভি ক্রস বি। কথাটা বুঝতে পারছি? এবার তাহলে এই বলের ডিরেকশন কেমনে বের করব? এই ক্রস গুণফলের ডিরেকশন যেই দিকে, বলের ডিরেকশন সেই দিকেই হবে। ক্রস গুণফলের ডিরেকশন যেদিকে, বলের ডিরেকশন কিন্তু সেই দিকেই হবে। তাহলে ক্রস গুণফলের ডিরেকশন আমি কিভাবে বের করব? একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি, এটা আমি মিশাই একটু বোঝো। তো ধরো আমাদের এই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন আমি বের করতে চাই, চৌম্বক ক্ষেত্র বলতেছি, এই চার্জটা যে বল অনুভব করবে সেই বলের ডিরেকশন আমি বের করব, বলের ডিরেকশন। তো তার জন্য আমরা আসলে এই বোর্ডে দ্বিমাত্রিক ছবিটা, মানে ত্রিমাত্রিক ঘটনা তো এটা। দেখো দুইটা নর্থ পোল আছে, একটা সাউথ পোল আছে, এর ভিতর দিয়ে যাচ্ছে। তাহলে এখন এটা 3 ডাইমেনশনাল একটা চিত্র, এটাকে তো আমরা বোর্ডের তলা আসলে আঁকানো আমাদের জন্য খুবই টাফ। তাহলে এটাকে কিভাবে আঁকাইতে পারবো একটু বোঝার চেষ্টা করি। দেখো এই যে এটা হচ্ছে সাউথ পোল, এটা হচ্ছে নর্থ পোল। তাহলে দেখাও, এই সাউথ পোলকে রেখে নর্থ পোলকে ঘুরাই এখানে নিয়ে আসলাম, সাউথ পোলকে রেখে নর্থ পোলকে ঘুরাই উপরে নিয়ে আসলাম। এটা সাউথ পোল, এটা নর্থ পোল। এখন সাউথ পোল এখানে আছে, নর্থ পোলকে তুলে এখানে নিয়ে আসলাম। তাহলে এইটা ডান হাতটা হচ্ছে নর্থ পোল আর এটা হলো সাউথ পোল। তাহলে বলরেখার ডিরেকশন কোন দিকে? নর্থ থেকে সাউথের দিকে, নর্থ থেকে সাউথের দিকে। তাহলে কি বোর্ডের ভিতরে প্রবেশ করতেছে না? বোর্ডের ভিতরে যদি প্রবেশ করে তাহলে তুমি চিহ্ন কি দেখবা? ক্রস দেখবা না? বোর্ডের ভিতরে যদি প্রবেশ করে তাহলে চিহ্ন কি দেখবা? ক্রস।
এখন দেখো এই যে বলরেখা যাচ্ছিল এদিক থেকে ভেতরের দিকে, তাহলে এই দুইটা পোলের মাঝখান দিয়ে যাচ্ছিল। তাহলে এখন দেখো এটা হচ্ছে আমাদের সাউথ পোল, এটা নর্থ পোল, এর মাঝখান দিয়ে মানে এই দিকে যাচ্ছে, এর মাঝখান দিয়ে মানে এই দিকে যাচ্ছে। তাহলে আমি এই আধানের ডিরেকশনটাকে দিলাম এই দিকে, যে কিউ পরিমাণ আধান এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, এটা হলো আধানের বেগের ডিরেকশন। আর চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে বলতো? ভেতরের দিকে। চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে? ভেতরের দিকে। এখন এই বলটা কোন দিকে অনুভব করে সেটা কেমনে বের করব? আচ্ছা, তাহলে কিভাবে বের করব? ভি ক্রস বি এর ডিরেকশন। তাহলে তাকাই, এইটা হচ্ছে দেখো এই লাল কলমটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন বোর্ডের ভেতরের দিকে, আর এই সবুজ কলমের ডিরেকশনটা হচ্ছে ওই আধানের বেগের ডিরেকশন। খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের চৌম্বক বলরেখার ডিরেকশন, এই যে এইটা চৌম্বক বলরেখার ডিরেকশন ভেতরের দিকে, আর এটা হচ্ছে ওই আধানের বেগের ডিরেকশন বাইরের দিকে। তাহলে এখন এটা কোন দিকে বল অনুভব করবে কেমনে বের করব? ভি ক্রস বি এর ডিরেকশন। তাহলে ভি হচ্ছে এই দিকে, বি হলো এই দিকে। তাহলে ভি বরাবর আমি ডান হাত রাখবো, রেখে আমি এই আঙ্গুলগুলো এইদিকে ঘুরাবো। ভি থেকে বি এর দিকে আঙ্গুলগুলো ঘুরাইলে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি যেদিকে থাকবে সেটা হচ্ছে ক্রস গুণফলের ডিরেকশন। এটা কিন্তু আমরা ভেক্টর অধ্যায়ে শিখছি। ভেক্টর অধ্যায়ে ক্রস গুণফলের ডিরেকশন কেমনে বের করে? প্রথমে যে ভেক্টর থাকে সেই ভেক্টরের দিকে হাত বসাইতে হয় ডান হাত, এবং অপর ভেক্টরের দিকে বাকি আঙ্গুলগুলো ঘুরাইতে হয়। ঘুরাইলে বৃদ্ধাঙ্গুলি যেদিকে বল অনুভব করে সেটাই হচ্ছে আমাদের কিসের ডিরেকশন বলতো? ওই ক্রস গুণফলের ডিরেকশন। তাহলে এখানে দেখো ক্রস গুণফলের ডিরেকশন হচ্ছে বলের ডিরেকশন। তাহলে ক্রস গুণফলের ডিরেকশন বোঝানোর জন্য বোর্ডের ভেতরের দিকে আমি কি রাখছি? বোর্ডের ভেতরের দিকে বলরেখার ডিরেকশন রাখছি এবং ভি এর ডিরেকশন রাখছি এই দিকে। তাহলে ভি ক্রস বি এদিকে আঙ্গুল যদি আমি ঘুরাই তাহলে বৃদ্ধাঙ্গুলি উপরের দিকে পয়েন্ট করে আছে। তাহলে এই আধানটা কোন দিকে বল অনুভব করবে? এই আধানটা বল অনুভব করবে উপরের দিকে। এটা হচ্ছে, বুঝতে পারছি বিষয়টা? বুঝতে পারছি? আচ্ছা, এবার দেখো আমরা এখানে যে আধানটা ব্যবহার করছিলাম এটা কিন্তু পজিটিভ চার্জ, পজিটিভ চার্জের জন্য। আচ্ছা, যদি নেগেটিভ চার্জ হয় চিন্তা করো তো, পজিটিভ চার্জ যেদিকে বল অনুভব করবে নেগেটিভ চার্জকে সেই দিকেই বল অনুভব করার কথা। কোন দিকে করার কথা? নেগেটিভ সাইডে, মানে বিপরীত সাইডে, উল্টা দিকে। এ যদি উপরের দিকে বল অনুভব করে নেগেটিভ আধান কোন দিকে বল অনুভব করবে? নিচের দিকে। আমাদের বইয়ে আসলে এই একটা সূত্রই আছে, নেগেটিভ চার্জের জন্য নাই, আমি তারপরে একটু লেখাই। এটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জের জন্য, পজিটিভ আধানের জন্য। তাহলে নেগেটিভ আধানের জন্য কোন বল সূত্রটা কেমন হবে জানো? নেগেটিভ আধানের জন্য আমাদের সূত্রটা হবে Fm ইকুয়ালস টু কিউ ইন্টু বি ক্রস ভি। বি ক্রস বি দিলে দেখো ক্রস গুণফলের এ ক্রস বি এর যা ডিরেকশন, বি ক্রস এর ডিরেকশন কি সেম? তার কিন্তু উল্টা। এ ক্রস বি এর যা দিক, বি ক্রস এর দিক তার বিপরীত। তাহলে ভি ক্রস বি এর যে ডিরেকশন, বি ক্রস ভি তার উল্টা হয়ে গেল না? উল্টার দিকেই তো নেগেটিভ আধানের বল অনুভব করার কথা। তাহলে এটা কোন সময় ব্যবহার করব? যখন নেগেটিভ আধান। আমাদের এটা লাগার কথা না, এটা হচ্ছে নেগেটিভ আধানের জন্য, এটা আমাদের লাগার কথা না। তাহলে দেখো, আচ্ছা তাহলে দেখো এই যে পজিটিভ এই চৌম্বক ক্ষেত্রে যে বল অনুভব করবে সেই বলের মান নির্ণয়ের সূত্রকে আমরা বুঝতে পারছি। তাহলে এই সূত্রের এখানে থিটাটার পরিচয় কি? থিটা হচ্ছে বেগ এবং এই চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ, বেগ এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ। আচ্ছা, আর একটা জিনিস একটু শেখাই দিই। জি ভাইয়া, এই টপিকের সূত্র হচ্ছে এই যে এইটা এবং এইটা, এই দুটো, মানে যে এইটা এবং ওইটা। এখন দেখো কোন কিছু কিছু ক্ষেত্রে বলের মানটা শূন্য হতে পারে। কোন কোন ক্ষেত্রে? একটা সিনারিও একটু দেখি। ধরো এই চার্জের পরিমাণ যদি জিরো হয়, মানে কোনো আধানই নাই, আধান জিরো, আধানের পরিমাণ যদি জিরো হয় তাহলে বল কত আসবে বলো তো? দেখো তো এখানে কিউ এর মান যদি জিরো হয় তাহলে এই পুরো বলের মান কত হয়ে যাবে? জিরো, কোনো বল অনুভব করবে না। আচ্ছা, আর কি হইতে পারে? ধরো যে বস্তুটাকে তুমি নিক্ষেপ করতেছো তার বেগ যদি শূন্য হয়, সে যদি গতিশীল না হয়, তাহলে বলো তো এই কোনো বল কিসে অনুভব করবে? ভি এর মান জিরো হলে পুরো অ্যান্সার জিরো, তাহলে এফ এম হয়ে যাবে জিরো। আচ্ছা, এবার ধরো যে বস্তুটাকে নিক্ষেপ করতেছো সেটাকে ধরো চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমান্তরালে নিক্ষেপ করতেছো, সমান্তরালে মানে থিটা 0 ডিগ্রি, সমান্তরালে নিক্ষেপ করতে মানে এই দিকে নিক্ষেপ করতেছে। দেখো এই আধানটাকে এইরকম নিক্ষেপ না করে এই আধানটাকে আমরা এই দিকে নিক্ষেপ করতেছি। তাহলে দেখো তো তুমিই বলো কোনো বল কি অনুভব করার কথা? এটা আরো সহযোগিতা করবে। ও যেদিকে যাচ্ছিল সেই একই দিকে যাচ্ছে, বলছে বাবা তুমি যাও, আমি তোমাকে কোনো বাধা দিব না। কোনো বল অনুভব করবে না। কেন করবে না? দেখো তো সাইন 0 ডিগ্রির মান কত? সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে পুরো অ্যান্সার কত হয়ে আসবে? 0। আচ্ছা, তাহলে বলের মান কখন ম্যাক্সিমাম হবে, সর্বোচ্চ কখন হবে? যখন তোমার থিটা এর ভ্যালু হবে হচ্ছে 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির ভ্যালু কত? 1, তাহলে ওটাই কি সাইনের ম্যাক্সিমাম ভ্যালু? তাহলে সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হবে যখন থিটা 90 ডিগ্রি, তখন যাই এফ এম এর মান হবে ম্যাক্সিমাম। এই ম্যাক্সিমামের ভ্যালু কত হবে তাহলে বলো তো? আমাদের সূত্র হচ্ছে কিউ ভি বি সাইন থিটা। তাহলে কিউ ভি বি হয়ে যাবে,
কারণ sin 90 ডিগ্রির ভ্যালু কত? এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এফ এম পাশে আমি ম্যাক্স লিখে রাখি। বুঝতে পারছি বিষয়গুলা? আচ্ছা ধরো যে এই আধানটাকে কোনো চৌম্বক ক্ষেত্রের ভিতরেই পাঠাইলে না, চৌম্বক ক্ষেত্রের তীব্রতা যদি 0 হয় তাহলে বল কত? চৌম্বক ক্ষেত্রের তীব্রতা বি এর মান যদি 0 হয় তাহলে বল কত? 0। মানে চৌম্বক ক্ষেত্রই নাই, বল অনুভব করবে কেন? ক্লিয়ার বিষয়গুলা? তাহলে আগামী দিন ইনশাল্লাহ আমরা সামনের টপিকের দিকে যাব। এই যে বস্তুটাকে যে গতিশীল করা হচ্ছে, এই বস্তুটাকে গতিশীল করা হলে তার গতিপথ দেখতে কেমন হবে সেটা আমরা ইনশাল্লাহ সামনের ক্লাসে শিখব। ধন্যবাদ।